দেখে নেব খেলার সময় শিরোনাম। চতুর্থ দিনেই পাকিস্তানকে হারানোর লক্ষ্য ছিল। অনুশীলন ও ঘরোয়া ক্রিকেটের উইকেটের সমালোচনায় আকবর আলী কাঠগড়ায় তুললেন বিসিবিকে। সমস্যা সমাধানে প্রিমিয়ার লিগে আরও ভালো উইকেটের প্রত্যাশা। ভুটানে উচ্চতা সমস্যায় ভুগছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলায় ফিটনেসের ঘাটতি নিয়ে চিন্তায় জামাল, দ্রুত সমস্যা কাটিয়ে ওঠার আশা। এবং চূড়ান্ত নারী সাফের সূচি, কঠিন গ্রুপে বাংলাদেশ। নেপালে 20 অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু সাবিনাদের। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার শেষ টেস্টে নানা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার তারেক আজিজ খান। তারেক ভাই, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। ধন্যবাদ। একেবারে একটা টেস্ট সিরিজ জেতার একেবারে দ্বার প্রান্তে বলা যায়। সবাই আশা করে আছে 143 রান, 10 উইকেট হাতে রয়েছে, সেটা নিয়ে কথা বলবো। তার আগেও একটু যেটা বলতে চাই সেটা হচ্ছে পুরো বাংলাদেশে আসলে একটা নতুনের জয়গান। তার মধ্যেই স্পোর্টসে একের পর এক সাফল্যের গল্প আমরা শুনতে পাচ্ছি। সাফ অনূর্ধ্ব 20 সেখানে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ ফিরেছে এবং পাকিস্তানকে প্রথমবারের মতো তাদের মাটিতে টেস্ট হারিয়েছে বাংলাদেশ। এখন সিরিজ জয়ের সুযোগ। সব মিলিয়ে কি স্পোর্টস অঙ্গনেও একটা ভালো লাগার বাতাস বলবেন কিনা? অবশ্যই, এটা আসলে একটা ভালো লাগার বাতাস। যে আপনি যদি দেখেন যে ওয়েদে আমরা টেস্ট ম্যাচটা খেলছি, আমরা সাধারণত এভাবে খেলি না। আমরা ফার্স্ট টেস্টে কিন্তু অনেকটা ডোমিনেট করে আপনার জিতেছি। সেকেন্ড টেস্টের যে আপনার যে বলি যে আপনার যে চেঞ্জিংগুলো হয় সেই জায়গাগুলোতে কিন্তু আমরা চমৎকারভাবে অ্যাডাপ্ট করেছি। কে ভেবেছিল আপনার 6 উইকেট পড়ে যাওয়ার পরে এবং অতি মানবিক একটা মিরাজ এবং লিটনের ক্যামিওটা আমরা যেটা দেখলাম, যেটা টেস্ট ক্রিকেটে সচরাচর হয় না, বাট উই ডান ইট। এবং ফিরে এসে যখন আমি দেখছি যে আমার পেস বোলাররা চমৎকারভাবে আপনার ম্যাচের এটা তো আপনার জন্য আরো ভালো লাগার বিষয়, নিয়ন্ত্রণটা নিচ্ছে এবং সেই জায়গাটাই আসলে সত্যি ভালো লাগছে যে বাংলাদেশ আবার নতুনভাবে জেগে উঠেছে এবং আমরা সেই যাত্রার সাথী হতে পারছি। এজন্য আমাদের নিজেদের কাছে আরো একটু বেশি ভালো লাগছে। যেটা বলছিলাম যে পেস বোলারদের ভালো করা আপনার জন্য বিশেষ ভালো লাগার কারণ আপনি তো তাদেরকে ঘরোয়া ক্রিকেটে, বিপিএল এ সবখানে খুব ক্লোজলি দেখেন। এবং আপনি নিজেও যেহেতু পেসার ছিলেন, আপনার কাছে এই যে ইয়াংদের নাহিদ রানা কিংবা আমরা যাদেরকেই বলি, শরীফুল বলি, তাসকিন বলি কিংবা হাসান মাহমুদ বলি, সবার মধ্যে একটা পরিবর্তন, এইটার আসলে শুরুটা কিভাবে? ওদের মধ্যে আপনি ওদের মানসিকতার জায়গাটা কেমন দেখেন? না, লাল বল নিয়ে আসলে একটা পরিকল্পনা ছিল এবং সেই জায়গাটাতে মনে করেন আমরা টাইগার্স কাজ করছিলাম। আমরা কিন্তু চিটাগংয়ে বলেন, সিলেট বলেন, কয়েকটা ফেজে কাজ হয়েছে। আমি চিটাগং থেকে জয়েন করেছিলাম টিমের সাথে অ্যাজ এ পেস বোলিং কোচ হিসাবে এবং সেখানে আমাদের একটা মোটো ছিল যে আমরা আসলে লাল বলে কিভাবে নিজেদেরকে আরও বেশি শানিত করা যায় সেই জায়গাগুলোতে কাজ করার এবং চমৎকারভাবে আপনার ওই জায়গাটা গ্রুমিং হয়েছে। মুশি ওয়াজ আওয়ার ক্যাপ্টেন দ্যাট পিরিয়ড অফ টাইম, যে মুশি আমাদেরকে চমৎকারভাবে গাইডলাইনটা আপনার প্রডিউস করেছিল। আমাদের লোকাল কোচেসরা অনেক বেশি পরিশ্রম করেছে। আমরা দিন রাত তাদের সাথে অনেকটা সময় কাটিয়েছি। স্পেশালি পেস বোলারদের ক্ষেত্রে যেটা আসলে সমস্যার যে জায়গাটা আমার কাছে মনে হতো, যে অ্যাওয়ারনেস অফ দ্য গেম, যেটা গেমের সিকোয়েন্সগুলা বা কন্ডিশনগুলো অ্যাডাপ্ট করার যে দুর্বলতাটা আমাদের ছিল, সেই জায়গাটাতে আসলে আমি সবচেয়ে বেশি কাজ করার চেষ্টা করেছি এবং সেই জায়গাটা আমার মনে হয় যে এখন আমাদের প্লেয়াররা ভালো করছে, এটা দেখতে ভালো লাগছে এবং আমাদের অল রেসপেক্ট টু দ্য অল কোচেস, দেশি কোচ যারা আছেন, যারা এদেরকে বিভিন্ন সময় নার্সিং করেছেন, তারা এই প্রশংসাটার দাবিদার। বাট আমরা যেটা মনে করি যে এই লাল বলে ভালো করার পিছনে আমাদের একটা একাগ্রতা ছিল এবং দারুণ পরিশ্রম করেছে ছেলেরা। অল ক্রেডিট গোস টু আপনার বয়েজ, যে যারা চিটং বলেন, সিলেট বলেন, 2টা ফেজে আপনার 3টা ফেজে আপনার ঢাকার ফার্স্ট ফেজ, দেন সিলেট, দেন চিটং, টাইগার্সের একটা প্রোগ্রাম আপনার ওখানে রান হচ্ছিল এবং লাকিলি আপনি যদি দেখেন যে একদম শেষ সময়ে এসে চাকরিটা হয়েছে আমার, তুষারের এবং রাজিন স্যালের। তো আমাদের সুযোগ হয়েছে এদের সাথে কাজ করার এবং আমরা যখন এখান থেকে, কিন্তু আমি পাকিস্তান ছিলাম, আপনি জানেন যে ফিরছি হয়তো গতকালকে আমি পাকিস্তান থেকে ফিরেছি এই টিমটা নিয়ে। ওখানে আমাদের হাসান ছিলেন এবং তাসকিনও একটা ম্যাচ খেলে গেছেন। সো একটা প্ল্যান ছিল যে লাল বলে আমরা কিভাবে নিজেদেরকে ঘুরে দাঁড়াতে পারি এবং আপনি যদি দেখেন কি চমৎকারভাবে না ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ এবং যেভাবে টেস্ট ক্রিকেটে ডোমিনেট করা দরকার এবং পাকিস্তানের মাঠে আমরা অনেক টেস্ট আমরা কিন্তু অ্যাওয়ে জিতেছি এবং এটা জিতলে আমাদের 3 নম্বর টেস্ট হবে যেটা আমরা অ্যাওয়েতে জিতবো। বাট আমার কাছে যেটা মনে হয় যে প্লেয়াররা ফিল করেছে এবং যেটা আপনি বললেন যে পরিবর্তনের বাতাসটা
সবার ভিতরে আসলে কাজ করছে যে আমাদেরকে ভালো কিছু করতে হবে, এবং সেই জায়গাটা আই এম সো লাকি যে আমি এই পার্টের একটা নিজেকে মানে আমি বলবো যে অংশ হতে পেরেছি। আপনি যেটা বলছিলেন যে প্র্যাকটিসের কথা, প্ল্যানিংয়ের কথা, নিশ্চয়ই প্র্যাকটিস সবসময় পারফেকশন আনার জন্য সবচেয়ে বড় কাজে লাগে। আপনি যেমন একটা কথা বললেন, গেম অ্যাওয়ারনেসটা তৈরি করার চেষ্টা করেছেন। এই ক্যাম্পগুলোতে আর কোন কোন টেকনিক্যাল জায়গাগুলোতে আপনারা কাজ করেছেন গেম অ্যাওয়ারনেসের পাশাপাশি? মানে বোলিংয়ে কোন ব্যাটসম্যানকে কিভাবে, যদি অ্যাগ্রেসিভ ব্যাটসম্যানের সামনে পড়ে সেই ক্ষেত্রে বোলিং ভেরিয়েশন, সব মিলিয়ে কি প্ল্যানটা ছিল টেকনিক্যাল? আপনি যদি দেখেন যে মডার্ন ক্রিকেটে এখন কিন্তু অনেক কাটাছিড়া হয়, যে ধরেন পার্টিকুলার এই ব্যাটার থেকে আমরা চার নম্বরে 4 মিটারে বল করতে চাই, পার্টিকুলার এই ব্যাটারকে আমরা শর্ট অফ দ্য বলে আপনার কাজ করতে চাই, আমরা এই ব্যাটসম্যানকে একটা লাইনে চ্যানেলে বেঁধে রেখে আউট করতে চাই। যদি আপনি দেখেন এই পরিকল্পনা, দেখবেন যে হাসান যেভাবে আপনার রেজওয়ানকে আউট করেছে, এটা কিন্তু একটা পরিকল্পনার অংশ, যে মাথায় যখন একটা সেট ব্যাটসম্যান থাকে তাকে উইকেট থেকে কিছুটা বের করে নিয়ে আসা, যে প্ল্যানগুলো, এগুলো অ্যাওয়ারনেস অফ দ্য গেম। আসলে গেম চলাকালীন যে সিচুয়েশনগুলো আপনার চেঞ্জ হয় এটাকে ধরা, এবং সেই জায়গাটাতে আপনি এই খেলাটাকে আপনি কিভাবে দেখছেন, এই খেলার পরতে আসলে কোন সময় আপনাকে কিছুটা ডিফেন্সিভ হইতে আসতে হবে, কখন আপনাকে অ্যাটাকিং মোডে যাইতে হবে, এই জায়গাগুলো নিয়ে আসলে অনেকগুলো কাজ হয়েছে। এবং ভিডিও সেশন ছিল যেখানে আমরা আসলে পার্টিকুলার ব্যাটারের যে তার স্ট্রেংথের জায়গা কোথায়, তার স্ট্রাইক রেটটা কোন এরিয়াতে ভালো এবং কোন জায়গাতে আপনার স্ট্রাইক রেটটা কম, যেটা আপনি দেখবেন যত মডার্ন ক্রিকেটে যাবেন এই কাজগুলো আসলে খুব বেশি হয়। তো অ্যাওয়ারনেস অফ দ্য গেম বলতে আপনার এই ধরনের টেকনিক্যাল সাপোর্টের যে সাপোর্টগুলো থাকে ওখান থেকে নিয়ে পাশাপাশি প্লেয়ারগুলোকে এগুলোতে কাজ করানো এবং সেই অনুযায়ী প্র্যাকটিসটা করা। এবং আপনি যদি প্রত্যেকটা প্লেয়ার যারা আছে তারা জানে যে আপনি যদি ইন্টারভিউতে বলছে যে আসলে তারা এই পরিকল্পনায় কাজ করার চেষ্টা করেছে এবং সেখান থেকে আমার এই সাকসেসটা আপনার হয়তো বের হয়ে আসছে। পাকিস্তানকে বলা হয় হচ্ছে পেসারদের স্বর্গ, এবং আমরা বিভিন্ন সময় দেখেছি, আমার এশিয়া কাপে পাকিস্তান কভার করতে যাওয়ার সুযোগ হয়েছিল, সেখানে আমি পাকিস্তানি এক্স ক্রিকেটার কয়েকজনের ইন্টারভিউ করেছিলাম। সেখানে আকিব জাভেদ বলেছিলেন বাংলাদেশের পেসারদের সম্পর্কে, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বাংলাদেশের পেসারদের সেইভাবে রেট করেননি, তিনি বলেছিলেন গড়পড়তা। আমি তাকে বেশ কয়েকটা প্রশ্ন করেছি, প্রত্যেকটি প্রশ্নেরই মোটামুটি তার আনসার ছিল গড়পড়তা। কিন্তু পাকিস্তানি পেসাররা, যেহেতু তাদের ইতিহাসটা খুব সমৃদ্ধ, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ওয়াকার ইউনুস, কিন্তু সেই পেসারদের স্বর্গ, সেখানে গিয়ে বাংলাদেশি পেসাররা ডমিনেট করছে। পাকিস্তানি পেসারদের অবস্থা আসলে বাংলাদেশিদের তুলনায় তেমন না। সব মিলিয়ে আপনার কাছে এটা কেমন লাগে? বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকটাকে কি এখন বিশ্বে কে অন্যভাবে রেট করতে হবে কিনা? আপনি যদি দেখেন এখানে মূল জিনিসটা হলো স্কিল, এবং সেই জায়গাটাতে আপনি যখনই উন্নতি করবেন তখন আপনি অনেককেই পিছিয়ে ফেলতে পারবেন। এবং অ্যাট দিস মোমেন্ট পাকিস্তানের বলারদের থেকে আমাদের বলাররা এই কাজটা খুব দারুণভাবে আপনার এই টেস্ট ম্যাচে করেছে। দ্যাটস ওয়াই হয়তো আমরা এই কথাগুলো বলছি, বাট এটার ধারাবাহিকতা ধরে রাখতে হবে, যেটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ। এবং আপনি যেটা বললেন যে পাকিস্তানের একটা অতীত হিস্ট্রি রয়েছে, যেখানে আপনার সত্যি মানে ক্রিকেটের সব বড় বড় লিজেন্ডরা আপনার ওখানে অবস্থান করে। আমাদের ক্ষেত্রে হয়তো কম, আমাদের এক সাকিব ছাড়া আমাদের আসলে ওইভাবে আমরা আসলে ইন্টারন্যাশনালি খুব বড় লিজেন্ড পাওয়াটা আমাদের জন্য ভেরি টাফ। বাট সেখান থেকে পেস বোলাররা এইভাবে ব্যাক করছে, এবং যেটা আপনি দেখছেন যে নাহিদ রানা 152, লাভ টু সি। আপনি যদি বলেন যে বাংলাদেশের কোনো পেস বোলার 150-এর উপরে বল করতেছে, এবং যেভাবে আমরা দেখছি যে আপনি যেটা বলছেন যে পাকিস্তানের ব্যাটাররা সাধারণত জোরে বল খেলে অভ্যস্ত, সেই জায়গাটা আমাদের বলাররা তাদেরকে সুইংয়ে বিট করছে, আপনি যদি দেখেন পেসে বিট করছে। সো এটা লাভ টু ওয়াচ, এবং সেই জায়গাটা আমার মনে হয় যে ক্রেডিট গোজ টু দিস বয়েজ, যারা হার্ড অ্যান্ড সোল ট্রাই করছে দেশের ক্রিকেটটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য। এবং সেই জায়গাটায় আপনি যদি বলেন তাহলে আপনাকে স্যালুট দিতে হবে আমাদের এই প্লেয়ারদেরকে, যারা এই টেস্টে আমরা সবসময় তলানিতে থেকেছি, এবং সেখান থেকে যদি এই 2টা টেস্ট জিতে আসতে পারি অ্যাজ এ বোলিং ইউনিট। আপনি যদি দেখেন, আমরা বলবো যে স্পিন ডিপার্টমেন্ট ফার্স্ট টেস্টে আপনি দেখেন সাকিব অ্যান্ড মিরাজকে চমৎকার, এবং এই টেস্টেও আপনি যদি দেখেন যে মিরাজের একটা 5 উইকেট আছে, এবং সেখান থেকে আমরা মনে করি যে আমাদের পেস বোলাররা, যদি আপনি বলেন যে এই টেস্ট ম্যাচে, এই 2টা টেস্ট ম্যাচে আমরা চমৎকারভাবে নিজেদের অবস্থানটা তুলে ধরতে পেরেছি। রাইট, আপনার সাথে আরও কথা বলবো এই টেস্ট ম্যাচটা নিয়ে। হাসান মাহমুদ 5 উইকেট পেয়েছেন, তিনি কিছু কথা বলেছেন পরে পোস্ট ম্যাচে। তিনি কি কথা বলেছেন আমরা শুনে আবার আপনার সঙ্গে আলোচনায় ফিরছি। আলোর স্বল্পতা ও বৃষ্টির কারণে শেষ সেশনের খেলা ভেস্তে না গেলে চতুর্থ দিনেই ম্যাচ শেষ করার লক্ষ্য ছিল টাইগারদের। তবে সেটা না হলেও জয় ভিন্ন অন্য কিছুই ভাবছে না দল। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন টেস্টে প্রথমবার 5 উইকেট নেওয়া পেসার হাসান মাহমুদ অধিনায়কদের দেয়া দায়িত্ব পালন করতে পারায় বাড়তি আনন্দ কাজ করছে লক্ষ্মীপুরের এই পেসারের মাঝে। যদি আজকে বৃষ্টি না হয়তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করতাম যে আজকের মধ্যে হয়তো খেলা কিভাবে শেষ করা যায়, বা চিন্তা করতাম যে প্রথম সেশনে কালকের
কীভাবে শেষ হইতো আর কি। ওদের কথা বললে যখনই কোনো ফাস্ট বোলারকে বল দেওয়া হয় তার একটাই প্ল্যান থাকে যে সে কীভাবে উইকেট টেকিং বল করবে, যত বল করতে পারবে সে ততই সাকসেস হবে। তো আমার মনে হয় তাসকিন ভাই শুরু করেছিল দিনের উইকেটটা দিয়ে প্রথম, এরপরে রানা আসছিল, ও সুপার বল করছে, এক্সিলেন্ট বল করছে, তারপরে মেবি মোমেন্টামটা আমাদের দিকে শিফট করছে, এরপরে আমাকে বল দেওয়া হয়েছে, এরপরে আমিও আমার প্রসেসে ছিলাম, এই জন্য উইকেটটা পেলাম। অবশ্যই পার্টনারশিপ হলে টিমের মধ্যে একটা পাজল সিচুয়েশন তৈরি হয়, তো চেষ্টা করছিলাম আমরা যতটুকু এত চিন্তা না করে এক জায়গায় কিভাবে বল করে রান আটকানো, দুই সাইড থেকেই বাউন্ডারি সেভ করা, সিঙ্গেলস না দেওয়া, মানে ভালো বল কন্টিনিউ করা, এটাই প্ল্যান ছিল আমাদের। আবার আলোচনা করব আমাদের আজকের অতিথি সাবেক ক্রিকেটার তারেক আজিজ খানের সঙ্গে। তারেক ভাই, আমরা যেখান থেকে শেষ করেছিলাম পেস বোলারদের একটা বিপ্লব আমরা মানে রিপোর্টেও দেখছিলাম, এই জায়গাটায় এর আগেই যে কোচ ছিলেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বা তার আগে ওটিস গিবসন, তাদের অনেক অবদানের কথা শোনা যায়। একই সঙ্গে আপনারা আছেন, দেশি কোচদেরও নিশ্চয়ই অনেক অবদান আছে। আসলে কোন কোন জায়গা নিয়ে কে কাজ করার চেষ্টা করেছে স্পেসিফিক, যে আমরা এখন পেসারদের কাছ থেকে অনেক সুইং দেখছি, বা এই টেস্ট ম্যাচে আমরা দেখলাম যে ব্যাটারদের থেকে একটু সামনে একটু বাউন্স বল করার একটু টেন্ডেন্সিটা বেশি, সব মিলিয়ে মানে কার কোন জায়গাটায় আসলে অবদানটা বেশি? না, আসলে সবাই সবার জায়গা থেকে যে যখন কাজ করে আপনার কন্ট্রিবিউশন করার চেষ্টা করে। এখন ডিপেন্ড করে আসলে প্লেয়ারটা কিভাবে রিসিভ করছে। ধরেন ওটিস গিবসনের মেথডটা হয়তো এবাদতের জন্য খুব ভালো কাজ করেছে, হয়তো তাসকিনের জন্য অত ভালো কাজ করেনি। সো ইস ম্যান টু ম্যান সামটাইম ভ্যারি করে। অথবা আপনি যদি দেখেন যে লোকাল কোচ হয়তো যেভাবে চাচ্ছে প্লেয়ারটা হয়তো সেভাবে নিচ্ছে না, বিকজ তার ক্যালিবার সম্পর্কে তার হয়তো তিনি ওইভাবে তাকে মূল্যায়নও করছে না। এটা আপনার থাকবে এবং সবসময়। বাট মেজর যে জায়গাটাই মানে যদি দেখেন আপনি অ্যাজ এ কোচ, আপনাকে অবশ্যই সেই রেসপন্সিবিলিটি নেওয়া উচিত। যেমন আমার একটা মূল মন্ত্র আছে, যদি ধরেন আমার কোচিংয়ে কেউ ফেল করে তাহলে অবশ্যই সেটা আমি দায়ী। আমি শুধু একা প্লেয়ারকে দায়ী দিতে চাই না, তার ভালো খেলা এবং খারাপ খেলা দুইটারই ভাগিদার হতে চাই এবং দুইটাই এনজয় করতে চাই। তো সেই জায়গাটায় ধরেন আমরা এরকম একটা মোটো নিয়ে আসছি যেখানে প্লেয়ারটাকে জানতে হবে আসলে তিনি কি করছেন এবং কার এগেনস্টে কী প্ল্যান নিয়ে এগোচ্ছেন, এবং তিনি এই প্রসেসে রেডি থাকতে হবে। যেটা আপনি দেখেন হাসান বলেছে যে একটা সময় আপনাকে অ্যাটাকিং বোলিং করতে হবে উইকেটটা বের করার জন্য, সামটাইমে আপনাকে একটা চ্যানেলে আসতে হবে যাতে আপনি কোনো বাউন্ডারি ছাড়া আপনি ব্যাটসম্যানের উপর চাপ তৈরি করতে পারেন। সো এই যে খেলার যে ভাষাগুলো, খেলার সিকোয়েন্স বোঝার যে ক্ষমতাটা, এটা যত বেশি প্লেয়ারটা অ্যাডাপ্ট করতে পারবে ও তত বেশি সুন্দর করে আপনার অন দ্য মিডিল নিজেকে ডেলিভার করতে পারবে। এবং আপনি যখন একটা চ্যানেলে সুন্দর ডেলিভার করতে পারবেন, দেখেন এই টিমটাতে এখন আপনি যদি দেখেন রাইট রানার মতো একটা প্লেয়ার আছে যে আপনাকে তেড়ে ফুরে পিছিয়ে নিয়ে যাবে। তো সেই জায়গাটাতে হাসানের মতো একটা বলার আছে যিনি সামনে থেকে চমৎকারভাবে সুইং করাতে পারেন। তো তিনি যদি পিছে বল করেন তাহলে তার অ্যাডভান্টেজ তার উইকেট টেকিং অ্যাবিলিটি কমে যাবে, এবং সে যদি সামনে করতে পারে তার সুযোগটা আসবে। এই যে মিশেল তাসকিনের যে অভিজ্ঞতা, এবং তাসকিনও দেখেন যে 3টা উইকেট পেয়েছিল প্রথম মানে ইসের দিনে, পরের দিনে এসে আপনার ফার্স্ট ব্রেক থ্রুটা দিয়েছে। মোমেন্টামটা সামটাইমস শিফট করে, আপনার একটা টাইম আপনি ক্যারি করবেন, আর একটা টাইম আরেকটা বোলিং ইউনিট ক্যারি করবে, মিরাজ ক্যারি করবে, সাকিব ক্যারি করবে। এই যে আপনার যে পুরো বোলিং ইউনিটটার একটা দায়িত্ব থাকে যে কিভাবে আমরা এই টেস্ট ম্যাচটাকে নিজেদেরকে অবদানটা রাখতে পারি। এবং অ্যাট দিস মোমেন্ট যেটা বললেন যে প্লেয়ারের ভিতর সেই কনফিডেন্সটা চলে আসছে ফার্স্ট টেস্টের পরে যে না, পাকিস্তান আসলে ওই শেপে নেই। হ্যাঁ, এমনকি হাসান এটাও বলেছেন পোস্ট ম্যাচে যে আমাদের হাতে যদি সময় পেতাম, বৃষ্টি না হতো, তাহলে আমরা চতুর্থ দিনেই ওই রানটা চেস করার চেষ্টা করতাম। মানে দলটা অবশ্যই খুবই মোটিভেটেড, কনফিডেন্ট। 143 রান এখনো লাগবে। বাংলাদেশ দলের সামনে চ্যালেঞ্জেস কি ফোর্থ ইনিংসে এবং লাস্ট ডেতে ব্যাটিং করা চ্যালেঞ্জ কিন্তু এখনো আছে। আপনাকে একটা জিনিস মধ্যে আপনি তখনই কনফিডেন্স হবেন যখন আপনার লক্ষ্য সম্পর্কে স্থির থাকবেন এবং আপনি যা করে আসছেন তার উপর আপনার বিশ্বাসটা থাকবে। এই প্রক্রিয়াতে টেস্ট ম্যাচের আগে এরা কিন্তু চমৎকার একটা পরিকল্পনার অংশ হিসাবে ছিল। এই দেশে আপনার লাল বলে তৈরি হয়েছে। পাকিস্তান আমরা এই টিম আগে গেছি যেখানে মুশফিক খেলেছে, মমিনুল খেলেছে, হাসান খেলেছে, প্লেয়াররা ওখানে খেলে তারপরে কিন্তু শিফট করেছে আপনার, যেহেতু একটা লম্বা সময় লাল বলে খেলা ছিল না, যার কারণে অল প্লেয়ার আর রেডি এই টেস্ট ম্যাচটা খেলতে যাওয়ার আগ মুহূর্তে পর্যন্ত। এবং দেয়ার কনফিডেন্স ছিল যে তারা, আমরা আগে থেকে প্রস্তুতি শুরু করেছিলাম। ধরেন বাবরকে আমরা কোথায় অ্যাটাক করব, বা রেজওয়ানা, রফিক, পাকিস্তানের যে স্কোয়াডটা দেওয়া হয়েছিল এটা নিয়ে আমরা প্রায় 4 মাস আগে আপনার এই বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করছিলাম। তো সেই জায়গা থেকে প্লেয়াররা চমৎকারভাবে ডেলিভার করেছে। এবং টেস্ট ম্যাচ জিততে গেলে আসলে সেশন বাই সেশনটা খুব ইম্পর্টেন্ট থাকে, আদার দেন একটা লম্বা। আপনি যদি দেখেন যে প্রত্যেকটা সেশনে আমরা কিন্তু ডোমিনেট করার চেষ্টা করেছি। এবং নাহিদ যেভাবে আপনার একটা র ট্যানেল, মানে আমি বলবো যে ট্যালেন্ট, যে এখনও
বলের ব্যবহার সম্পর্কে মানে এখনো আমরা যেটা বলি যে স্কিলের অনেকগুলো পার্ট সে এখনো ধাতস্থ করতে পারেনি, বাট ওয়ে হি বোল্ড, আপনি যদি দেখেন তার স্ট্রেংথের জায়গা থেকে সে ভেঙে চুরে বেরোনোর চেষ্টা করেছে এবং ভেরি কুল উইকেটগুলো পেয়েছে। অন্য সময় হলে কিন্তু একটা আলাদা বুন উল্লাস থাকতো, কিন্তু তাকে যদি দেখেন অনেক সফট কুল, মানে নিজের উপর অনেক বেশি কন্ট্রোল। এবং এই ম্যাচটা জেতার জন্য যেটা বলেছে 4 দিনে, বিকজ পাকিস্তানে আমরা থাকা অবস্থায় দেখে এসেছি যে আপনার বৃষ্টি কি জিনিস, মানে ভয়ানক ধরনের বৃষ্টি নামে। আমরা পুরা আপনার 2টা 4 ডে ম্যাচ আমরা মাত্র 4 দিন ক্রিকেট খেলতে পেরেছি এবং ওডিআই ম্যাচের একটা হয়েছে, বাকি 2টা কিন্তু বৃষ্টির কারণে এই টিম খেলতেই পারেনি। তো ওইখানে যে বৃষ্টিটা আছে আমরা জানতে চতুর্থ দিনে যেমন বৃষ্টিরই এর আগে যদি আসলে ব্যাক করা যায় তার জন্য কিন্তু প্রচুর অ্যাটাকিং বোলিং হয়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন যে বাট মানে আমরা বলবো যে ওই যেটা বললাম যে শেষ করারই, এবং লাস্ট এই ইনিংসের ব্যাটিংটা যদি আপনি শেষ মুহূর্তে দেখেন যে যতটা বেশি এগিয়ে রাখা যায়, কারণ কালকের দিনে আসলেই প্রায় 2টা পর্যন্ত আপনার অলমোস্ট ওয়েদার রিপোর্ট বলছে যে কালকে 2টা পর্যন্ত বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সো এই টেস্ট ম্যাচ যদি বৃষ্টিই পারে পাকিস্তানকে বাঁচাতে, যে টেস্ট ম্যাচটার আপনার রেজাল্ট না হওয়ার, আদারওয়াইজ যদি রেজাল্ট হওয়ার শুরু থাকে আমার মনে হয় বাংলাদেশ ভেরি টফ হ্যান্ডে আছে, যেখান থেকে ম্যাচটা নিজেদের করে নিতে পারবে। হাথুরু সিংকে নিয়ে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে বিসিবির বর্তমান প্রধান তিনি বলেছেন যে হাথুরু সিংহের সম্পর্কে তার আসলে একটা নেগেটিভ ধারণা রয়েছে এবং এই সিরিজের আগে হাথুরু সিংহেকে নিয়ে অনেক সমালোচনাও ছিল। এই সিরিজটা তার জন্য হয়তো একটা আশীর্বাদ হয়ে এসেছে। একই সঙ্গে আবার বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের কাছে সেদিন প্রশ্ন করা হয়েছিল যে এই যে প্রথম টেস্টের পর প্রথম টেস্ট জয়ের জন্য হাথুরু সিংহেকে ক্রেডিট তিনি দেবেন কিনা। তিনি বলেছেন যে দলের মধ্যে আমি এখন যে স্পিরিট দেখতে পাচ্ছি, যে পরিবেশ দেখতে পাচ্ছি, তার ভাগিদার আসলে হাথুরু সিংহ এবং বড় ভাগিদারও মানে তিনি, যেহেতু তিনি হেড কোচ। হাথুরু সিংহের সম্পর্কে ড্রেসিং রুমকে সামলানো, দলকে চালানো, যেহেতু তার আগের একটা অনেক সমালোচনা ছিল যে তিনি স্ট্রিক্ট এবং মানে এক ধরনের অটোক্রেসি চালাতে চান, যার কারণে খালেদ মাহমুদ সুজনের মতো কোচ এবং বলা যায় যে ক্রিকেটারদের গুরু, তিনিও দলের থেকে বেশ বাইরে রয়েছেন। সব মিলিয়ে হাথুরু সিংহেকে এখন কিভাবে মূল্যায়ন করেন? আমি আসলে তার সাথে কাজ করার সুযোগ হয়নি এবং কাজ থেকে তাকে দেখারও সুযোগ হয়নি। যতটুকু হয়েছে প্লেয়ারের কাছ থেকে আপনার যতটুকু শুনেছি, তাতে প্লেয়ারদের কাছ থেকে ফিডব্যাকটা হলো এরকম যে তিনি ম্যানেজমেন্টটা দারুণ বাজে। এবং কিন্তু আপনি যদি আমরা যেটা বলি যে প্ল্যানিংয়ের যে জায়গাগুলো, ম্যাচ জেতার জন্য যে ধরনের কৌশল অবলম্বন করতে হয়, সেই জায়গাটাতে হাতুরা কোনো ছাড় দিতে রাজি হয় না। এবং এটা আপনি প্রফেশনাল ইসেতে যদি দেখেন, অল কোচেস আপনার একটা ভিশন থাকে যে তিনি এই বোর্ডে আসার আগে নিশ্চয় চুক্তি করে আসছেন যে কতগুলো ম্যাচ জিতবেন, কতগুলো ম্যাচ তিনি এই সিরিজে খেলবেন, কার কার সাথে খেলবেন। তো উনি হয়তো উনার প্ল্যানিংয়ে যেটা আছে, যেটা আপনি যদি সামটাইম হয় এই অল যারা সাকসেসফুল পিপল তারা কিছুটা একরোখা হয় এবং এটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে এটার জন্য কিন্তু ম্যানেজমেন্ট লাগে, যে ম্যানেজমেন্ট কোচটাকে কিভাবে আপনার হেল্প করবেন। আমরা একটা দীর্ঘ সময় হয়তো টিমে আপনার মেন্টরকে দেখেছি, বাট মেন্টরের ভূমিকাটা কী ছিল? উনি হয়তো 11 জন প্লেয়ারকে নিয়ে ব্যস্ত আছে যাদেরকে দিয়ে উনি ম্যাচটা উইন করতে চায়, বাট আরও তো প্লেয়ার থাকে যাদেরকে একটু দেখা দরকার কিভাবে কি করবে। তো ওই জায়গাগুলোতে আসলে কিছু গ্যাপ রয়ে গেছে এবং আমরা যেটা বলি যে আসলে সব থেকে ভালো ফিডব্যাকটা আসলে প্লেয়ার দিতে পারবে যারা তার আন্ডারে খেলেছে এবং খেলছে। নিশ্চয়ই আমি আসলে ওই প্যাটার্নে এখনো ঢুকতে পারিনি, যেখানে হাতুড়িকে খুব কাছ থেকে দেখে আমি আসলে ওইভাবে আপনারই বলতে পারছি না। বাট যারা অভিজ্ঞ চোখ এবং যাদের অভিজ্ঞতা আছেন, যারা তাদেরকে দেখেছেন, তারা যদি বলে থাকেন যে হ্যাঁ তিনি এরকম, তাহলে অবশ্যই সে ব্যাপারে তারা ভালো বলতে পারবেন। নিশ্চয়ই এই জায়গাটাও সর্ট আউট করা দরকার, কেন সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা মেগা ইভেন্ট রয়েছে। আমরাও আশা করব যে দলের মধ্যে দল এখন যে একটা পজিটিভ এনার্জি নিয়ে দেশে ফিরবে, তারপরে যেন আর আসলে কোনো ধরনের পিছে ফিরে তাকাতে না হয়। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার তারেক আজিজ খানের সঙ্গে। আমরা যাব পরের রিপোর্টে। অনুশীলন এবং ম্যাচ উইকেটে বিস্তর ফারাক বাংলাদেশে। নেট সেশনের দুর্দান্ত ব্যাটারদের খুঁজে পাওয়া যায় না মূল ম্যাচে, যেই কারণে ঘরোয়া টুর্নামেন্টে ভালো করলেও আন্তর্জাতিকে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন না টাইগার ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার ডারউইন সফর শেষে এই উপলব্ধি যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর। সমস্যা সমাধানে অন্তত প্রিমিয়ার লিগে আরও ভালো উইকেট চান আকবর। দেশের ক্রিকেটে বইছে স্বস্তির সুবাতাস, সেটা হোক মাঠে কিংবা প্রশাসনিক দফতরে। পাকিস্তানে প্রথমবার টেস্ট জয়ের ইতিহাস গড়েছে জাতীয় দল। একই সময় সে দেশ সফর করেছে এ দলের ক্রিকেটাররাও। এইচপি ইউনিট ছিল অস্ট্রেলিয়ায়। সফরগুলোতে 4 দিনের ম্যাচ থেকে শুরু করে ওয়ানডে, টি20 সব ফরম্যাটেই ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। ফলাফল, জাতীয় দলের জন্য প্রস্তুত থাকছে 15 জনের বাইরেও একটা বিশাল সংখ্যার ক্রিকেটার।
কিন্তু দেশের বাইরে তো আর সব সময় অনুশীলন আর ম্যাচের সুযোগ আসবে না। সিংহভাগ সময় কাটাতে হবে এই মিরপুর আর একাডেমিতেই। তাই ডারউইনের অভিজ্ঞতা থেকে কিছুটা আফসোস ঝরল অস্ট্রেলিয়ায় এইচপি ইউনিটকে নেতৃত্ব দেয়া আকবর আলীর কণ্ঠে। কারণ দেশের অনুশীলন উইকেট আর মূল ম্যাচের উইকেটে যে থাকে আকাশ পাতাল পার্থক্য। আর এই কারণেই নেট প্র্যাকটিসে দুর্দান্ত আত্মবিশ্বাসী ক্রিকেটারকে খুঁজে পাওয়া যায় না মূল ম্যাচে। রাজশাহী, বগুড়া এবং চিটাগাংয়ে যখন আমরা খেলি তখন প্র্যাকটিস উইকেট আর মেইন উইকেটটা প্রায় সিমিলার থাকে, বাট মিরপুরে সেটা হয়ে ওঠে না কখনোই। তো এই জিনিসটা আসলে যেটা বললাম যে ডারউইনে ওরকমই ছিল যে আমরা যেই টাইপের উইকেট আমরা প্র্যাকটিস করেছি, নেট করেছি, সেই টাইপের উইকেটটাই আমাদের ম্যাচের মধ্যে ছিল। তো এটা অবশ্যই আপনাকে হেল্প করে, কারণ আপনি জানেন যে ম্যাচে কী টাইপের উইকেট থাকে, সেই টাইপের উইকেটে আপনি প্র্যাকটিস করতে পারছেন। তো এই জিনিসটা সবসময় হেল্পফুল। সমস্যাটা বলেই ক্ষান্ত হননি আকবর। সমাধানটা যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ তা জানেন যুব বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। তাই অন্তত প্রিমিয়ার লিগের উইকেট নিয়ে আরও একটু সচেতন হওয়ার আহ্বান তার। প্রিমিয়ার লিগের কথা বলেন তাহলে আমার মনে হয় যে এটা আরও অনেক সময়ের ব্যাপার যদি আমরা ওই সেম টাইপের উইকেটে আমরা প্র্যাকটিস করতে চাই। বাট আবার যেটা বললাম যে আমরা যখন চিটাং কিংবা রাজশাহী, বগুড়াতে খেলি তখন কোয়াইট সিমিলার উইকেট থাকে। তো এটা যদি বাংলাদেশের সব জায়গায় করা যায় আমার মনে হয় এটা অবশ্যই ভালো হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো এটা মনে হয় সময়ের ব্যাপার। বাংলাদেশের ক্রিকেটে একমাত্র বৈশ্বিক শিরোপাজয়ী দলের অধিনায়ক আকবর আলী। সে দলের বেশিরভাগ ক্রিকেটার এখন আছেন জাতীয় দলে, কিন্তু তাদের নেতৃত্ব দেয়া ক্রিকেটার এখনও সুযোগ পাননি সেভাবে। যদিও বিষয়টা নিয়ে খুব একটা আক্ষেপ নেই তার, বরং নিজেকে প্রস্তুত রাখছেন সব সময়ের জন্য। আমি অনেস্টলি বলতে খুব বেশি এই বিষয়গুলো নিয়ে ভাবি না। আমি সবসময় চিন্তা করি যে আমি যদি আমার কাজের প্রতি অনেস্ট থাকি তো সেটাই আমার কাছে মুখ্য বিষয়। আর আমি সবসময় চেষ্টা করি আমার নিজের 100% দেওয়ার। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে করণীয় নিয়ে সাংবাদিকদের মতামত শোনেন উপদেষ্টা, যেখানে উঠে আসে ক্রিকেট, ফুটবল সহ দেশের বিভিন্ন ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের নানাবিধ সমস্যা, দুর্নীতি এবং সম্ভাবনার চিত্র। আলোচনায় প্রাধান্য পায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সহ সব শ্রেণী পেশার মানুষকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার বিষয়টি। এছাড়াও ক্রীড়াঙ্গনের সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারেও গুরুত্ব দেওয়া হয়। ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং অগ্রগতিতে ক্রীড়া সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোকপাত করেন উপদেষ্টা। ক্রীড়া সংস্থাগুলোতে সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি হয় বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ। কোথাও যেন অনিয়ম, দুর্নীতি না হয় সে ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান উপদেষ্টা। সভায় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ডক্টর মহিউদ্দিন আহমেদ এবং জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব আমিনুল ইসলাম। ক্রীড়া ক্ষেত্রে ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা হওয়াটা অনেক বেশি জরুরি। তাহলে আপনারা আমাদেরকেও জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং উপজেলা ক্রীড়া সংস্থার ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। সেগুলোকে বিরাজনীতিকরণ করার জন্য এবং যারা ক্রীড়ানুরাগী এবং ক্রীড়া সংশ্লিষ্ট তাদেরকে দিয়ে পুনর্গঠন করার জন্য নির্দেশনা দিয়েছে এবং ফেডারেশনগুলোকেও যাতে সেভাবে পুনর্গঠন করা যায় সেই জন্য একটা সার্চ কমিটি আমরা গঠন করেছি। দুর্নীতিগুলো হয় মূলত সিন্ডিকেট গঠনের কারণে, যে প্রত্যেকটা জায়গায় যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা নিজেদের মধ্যে একটা সিন্ডিকেট করে ফেলে এবং সেভাবেই তারা নিজেদের মতো করে ভাগ বাটোয়ারা করে, যেটা বলা হয় আর কি, পরিচালনা করে। সিন্ডিকেট যাতে না হতে পারে সেই ব্যবস্থা হিসেবে আমরা সেখানে স্থানীয় ক্রীড়া সংগঠক, ছাত্র প্রতিনিধি রেখেছি। থাম্বনেইলের সাথে বা ক্যাপশনের সাথে কন্টেন্টের মিল খুঁজে পাওয়া মাঝে মধ্যে কষ্ট হয়ে যায়। তো আমার মনে হয় এই জায়গাগুলোতে যেহেতু আপনারা দায়িত্বে আছেন, আপনারা আরও বস্তুনিষ্ঠভাবে কিভাবে করা যায় এবং অ্যাজ এ স্টেক হোল্ডার কীভাবে সহযোগিতা করা যায় সেটার দিকে মনোযোগ দিবেন। মাঝে মধ্যে দেখা যায় কিছু নিউজ অনেক প্লেয়ারদেরকে মানে ইনস্ট্যান্ট বড় একটা টুর্নামেন্টের আগে প্লেয়ারের সাইকোলজিকে ডিস্টার্ব করার মতো অনেক নিউজ হয় এবং সেগুলো অনেকগুলোই অ্যাজাম্পশন বেসড নিউজ আমি দেখেছি। তো সেই জায়গায় আপনারা পরিবর্তন আনার চেষ্টা করবেন, বস্তুনিষ্ঠতা আনার চেষ্টা করবেন। দেশের ফুটবলের খবর। ভুটানে উচ্চতা সমস্যায় ভুগছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিকদের বিপক্ষে ফিফার 2 প্রীতি ম্যাচের আগে অনুশীলনে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে জামাল ভুঁইয়াদের। সমুদ্র পৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতার কারণে অনুশীলনের সময় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ফুটবলারদের। চাংলি মিথাং স্টেডিয়ামের আর্টিফিশিয়াল টার্ফও বড় চিন্তার কারণ। এছাড়াও 3 মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামার আগে ফিটনেস ফিরে পাওয়া নিয়েও চিন্তায় ফুটবলাররা। তবে দ্রুতই সমস্যা কাটিয়ে ওঠার আশা তাদের।
ভুটানে পৌঁছানোর পর এই প্রথম ম্যাচ ভেন্যুতে অনুশীলন ফুটবলারদের। দেশে ঘাসের মাঠে ফুটবল খেলায় অভ্যস্ত জামালদের জন্য চাংলিমিথাং স্টেডিয়ামের আর্টিফিশিয়াল টার্ফে খেলাটা বেশ চ্যালেঞ্জিং। সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রথম দিন হাইকিং, পরে জিম ও অনুশীলন করলেও তৃতীয় দিনে এসে দুই দলে ভাগ হয়ে ম্যাচের আবহে ফুটবল ম্যাচ খেলেছে জামাল তোপুরা। লম্বা সময় পর একসঙ্গে পুরো দল। মাঝের বিরতিতে ফিটনেস ঠিকভাবে ধরে রাখতে পারেনি ফুটবলাররা। 3 মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফেরায় শতভাগ ফিটনেস ধরে রাখা যায়নি। অন্যদিকে মৌসুমের মাঝপথে থাকায় ফিটনেস নিয়ে কোনো চিন্তা নেই ভুটানের। এ বিষয়টা ভাবাচ্ছে অধিনায়ক জামাল ভুঁইয়াকে। তবে দলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভুটানের উচ্চতা ভীতি। অনুশীলনে শ্বাস নিতে কষ্ট হওয়ার বিষয়টা এখনো কাটিয়ে উঠতে পারছে না ফুটবলাররা। মার অনেক ফাস্ট, সবাই একটু ব্রিদিং একটু সমস্যা, সো এটা আরো 1-2 দিন লাগবে। ভুটানে ওরা মিডল অফ দ্য সিজন, সো ওরা সবাই ফিট আছে। সো এটা আমরা ট্যাকটিকের মতন আমরা আলাপ করছি কিভাবে এটা ডিফেন্ড করতে হবে, কিভাবে অ্যাটাক করতে হবে। ট্রেনিং সেশন করছি যেই মাঠে আমরা ম্যাচ খেলবো স্টেডিয়ামে। সো আমি মনে করি ওয়েদারটা একটু ডিফিকাল্ট হবে, কারণ আমাদের এই ব্রিথিং নিতে একটু প্রবলেম হচ্ছে। সো আরো 2 দিন টাইম আমরা পাবো এই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হওয়ার। ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ র্যাঙ্কিং এ আমাদের একটা ভালো একটা অবস্থানে যদি থাকতে হয়, সো অবশ্যই আমাদের এই ম্যাচটা জেতার জন্যই আমরা মাঠে নামবো ইনশাল্লাহ। লম্বা সময় পর খেলতে নামাটাও ভাবাচ্ছে রহমত মিয়াকে। 3 মাস গ্যাপ দিয়ে হচ্ছে আমরা ন্যাশনাল টিমে জয়েন করছি। আর যেহেতু সবার ফিটনেস আপ টু দ্য মার্ক না, সবাই চেষ্টা করতেছি এনভায়রনমেন্টের সাথে এবং ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য। যেহেতু এটা আর্টিফিশিয়াল টার্ফ, স্বভাবতই আমরা ঘাসের মাঠে খেলে অভ্যস্ত, সো আমাদের একটু কষ্ট হচ্ছে অ্যাডজাস্ট করতে, বাট আমাদের হাতে যে 2টা দিন সময় আছে এটা আমাদেরকে হেল্প করবে অনেক। দলের এই সমস্যাগুলো নিয়ে কাজ করছে কোচিং স্টাফ। দ্রুতই সমাধানের আশা তাদের। ভুটানের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটাও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। ইভেনচুয়ালি এখানে সকালবেলায় যে আবহাওয়াটা থাকে ঠিক বিকালবেলায় তার অপোজিট। আর আমাদের ছেলেরা যেহেতু এখানে টার্ফের মধ্যে একটু অ্যাডজাস্ট করতে একটু সময় লাগতেছে, কোচিং স্টাফরা তাদেরকে চেষ্টা করছে কিভাবে সেটাকে যত দ্রুত অ্যাডজাস্ট করা যায়। তবে দলে কোনো ইনজুরি সমস্যা না থাকায় এই বিষয়টা নিয়ে নির্ভর আমির খান। পারভিন আক্তার, সময় সংবাদ। নারী ফুটবল প্রসঙ্গ প্রকাশ করা হয়েছে আসন্ন নারী সাফ চ্যাম্পিয়নশিপের সূচি। আগামী 17 অক্টোবর ভারত পাকিস্তানের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। এরপর 20 অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। 23 অক্টোবর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে লড়বে লাল সবুজের দল। 27 অক্টোবর সেমিফাইনালের পর 30 অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের সাফের। দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপ, যে শিরোপা জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। হিমালয় জয় করে সোনালী ট্রফি জিতে বীর দর্পে দেশে ফেরা লেখা আছে স্বর্ণাক্ষরে। সাফ জয়ের পেরিয়েছে 2 বছর। এবার আরও একটা সাফ শিরোপায় চোখ বাংলার জয়িতাদের। মুকুট ধরে রাখার মিশন বাংলাদেশের সামনে। আসন্ন টুর্নামেন্ট সামনে রেখে এবার সূচি প্রকাশ করেছে সাফ। এবারের সাফের আসর বসার কথা ছিল বাংলাদেশে, কিন্তু সেখানে বড় বাধা হয়ে দাঁড়ায় ভেন্যু জটিলতা। মাঠ সংকটে বদলে যায় ভেন্যু। আবারও সাফ আয়োজনের দায়িত্ব পায় হিমালয়ের দেশ নেপাল। আগামী 17 অক্টোবর নেপালের কাঠমান্ডুতে শুরু হবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের 7ম আসর। 7 দলের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টে গ্রুপিং সম্পন্ন হয়েছে আগেই। বাংলাদেশ আছে এ গ্রুপে, যেখানে সাবিনাদের গ্রুপ সঙ্গী ভারত ও পাকিস্তান। আর বি গ্রুপে 4 দল, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। সূচি অনুযায়ী আগামী 17 অক্টোবর দশরথ স্টেডিয়ামে ভারত পাকিস্তানের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। এর 3 দিন পর 20 অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের এবারের সাফ মিশন। এরপর 23 অক্টোবর শক্তিশালী টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে গেলবারের শিরোপাধারী বাংলাদেশ। তবে ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে পড়ায় এবারের সাফের মিশনটা কিছুটা কঠিন হতে যাচ্ছে সাবিনা সঞ্জিতাদের জন্য। এছাড়াও গেল সাফের পর থেকে নেপাল, চাইনিজ তাইপে আর ভুটানের সঙ্গে প্রীতি ম্যাচ ছাড়া প্রস্তুতির খুব একটা সুযোগ পায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বি গ্রুপে স্বাগতিক নেপাল পেয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। নেপাল ছাড়া বাকি 3 দলের নেই ফাইনাল খেলার অভিজ্ঞতা। আসরের দ্বিতীয় দিন ভুটানের বিপক্ষে মাঠে নামবে হিমালয়ের দেশটি। গ্রুপ পর্বের খেলা শেষে আগামী 27 অক্টোবর 2টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের ফাইনাল মাঠে গড়াবে আগামী 30 অক্টোবর। তাজিন খন্দকার, সময় সংবাদ।
অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সাফ। আগামী 20 সেপ্টেম্বর বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টুর্নামেন্ট। গেল মাসেই অনূর্ধ্ব-20 সাফের শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ। এবার লাল সবুজের সামনে অনূর্ধ্ব-17 সাফের মিশন। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। এরপর 22 সেপ্টেম্বর মালদ্বীপের বিপক্ষে লড়বে বাংলার যুবারা। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে নামার আগে আত্মবিশ্বাস সঙ্গী করেই মাঠে নামবে দল, কেননা অনূর্ধ্ব-20-এ ভারতের বিপক্ষে সেমিফাইনাল জিতে বাজিমাত করে লাল সবুজের দল। গ্রুপ পর্বে নিজেদের 2 ম্যাচে জয়ের লক্ষ্য বাংলাদেশের। এবারে টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান গ্রুপ এতে। সেই গ্রুপে তাদের সঙ্গী ভারত ও মালদ্বীপ। অবৈধভাবে নয়, গঠনতন্ত্র মেনেই মহিলা ফুটবল লিগের 4 ক্লাবকে কাউন্সিলরশিপ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া এফসির করা অভিযোগ পুরোটাই ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাফুফের সাধারণ সম্পাদক। চিঠির মাধ্যমে তার অভিযোগের জবাব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া ক্রীড়া মন্ত্রণালয় থেকে টেকনিক্যাল সেন্টারের জন্য কক্সবাজারে 20 একর জমি পেলেও যাতায়াতের সুবিধার্থে ঢাকার মধ্যে জায়গা চাচ্ছে বাফুফে। এদিকে নারী ফুটবলারদের সঙ্গে 2 মাসের চুক্তি বাড়িয়েছে বাফুফে। ফুটবল লিগের 4টি যে ক্লাব আছে তাদেরকে কাউন্সিলর করার জন্য সাধারণ সম্পাদক এজিএমএ একটা অবৈধ একটা কার্যক্রম পরিচালনা করছে। আমি বলতে চাই এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা অভিযোগ। নির্বাচনের আগে অবৈধভাবে কাউন্সিলর বাড়িয়েছে বাফুফে, যা হয়েছে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের নেতৃত্বে। ব্রাহ্মণবাড়িয়া এফসির করা এমন অভিযোগের পর তোলপাড় দেশের ফুটবল আঙ্গন। আলোচনা সমালোচনা সবই হয়েছে এ নিয়ে, তবে সব অভিযোগ উড়িয়ে দিলেন সাধারণ সম্পাদক। আমরা যা করেছি বাফুফের গঠনতন্ত্রের 10 অনুযায়ী অ্যাডমিশন করেছি। যে 10-এর 2 অনুযায়ী আপনারা দেখবেন যে কেউ বাফুফের মেম্বারশিপের জন্য বাফুফের সচিবালয় বরাবর আবেদন করতে পারেন। আবেদনের পর এটা বাফুফের এক্সিকিউটিভ কমিটি, তাদের দায়িত্ব হচ্ছে অনুমোদন করা, এবং অনুমোদনের পর তাদের দায়িত্ব হচ্ছে কংগ্রেসে উপস্থাপন করা, এবং যদি অনুমোদন না দেন একমাত্র এখতিয়ার হচ্ছে বাফুফের ডেলিগেটদের অর্থাৎ কংগ্রেসের। দীর্ঘদিন ধরেই একটা টেকনিক্যাল সেন্টার করার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর জন্য ক্রীড়া মন্ত্রণালয় কক্সবাজারে 20 একর জমি দিলেও বাফুফে ঢাকার মধ্যে জমি চায়। আমাদের কিন্তু এই 20 একর আসলে যদি আমি বলি আমাদের জন্য অনেক বেশি। আমার যদি এর চেয়ে কমও হয় টেকনিক্যাল সেন্টার করতে পারি বাফুফের জন্য, যেটা সুবিধা হবে আমাদের হচ্ছে ঢাকার আশেপাশ থেকে আমাদের মেনটেনেন্স সব কিছু করা সুবিধা হবে। টার্ফ এটা অলরেডি ফিফা ডেভেলপমেন্ট কমিটিতে অ্যাপ্রুভ হয়ে গেছে। যদি সব কিছু মিলে ঠিক থাকে অক্টোবরে আমরা কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ। এদিকে নারী ফুটবলারদের 3 মাসের বেতন বকেয়া রেখেছে বাফুফে। আবার ফেডারেশনের সঙ্গে আগস্টেই শেষ হয়েছে নারীদের চুক্তি। তবে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। বেতন সমস্যাও দ্রুত সমাধান করা হবে বলে জানান সাধারণ সম্পাদক। তারা আসলে তাদের চুক্তিটা বৃদ্ধি করতে চায়, যা আসলে আগস্ট মাস পর্যন্ত, মানে আগস্টের 31 তারিখ পর্যন্ত ছিল। প্রেসিডেন্টের সাথে কথা বলে অক্টোবর পর্যন্ত তাদের চুক্তিটা নবায়ন করেছি। আগামী অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নেপাল যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। তার আগে 2টি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছে সাবিনারা। যদিও ম্যাচ আয়োজনের ইচ্ছা থাকলেও ফান্ডে অর্থ সংকটে সেই ম্যাচগুলো আয়োজন করা কঠিন হবে বলে জানান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এবং বছর শেষে আমার কিন্তু ফান্ডিংয়েরও শেষ মুহূর্তে হয়েছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দিনেই পাকিস্তানকে হারানোর লক্ষ্য ছিল এবং ভুটানে উচ্চতা সমস্যায় ভুগছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলায় ফিটনেসের ঘাটতি নিয়ে চিন্তায় জামাল। দ্রুত সমস্যা কাটিয়ে ওঠার আশা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।